কিন্তু বিশ্ববিদ্যালয় একটা উন্মুক্ত জায়গা। তোমার জন্য অনেক কিছু ওপেন। এখন তোমার বাবা-মা খুব ভালোভাবে তোমার খোঁজখবর নিতে পারে না। এরকম একটা নতুন পরিবেশে আসছো। যে পরিবেশটাতে অনেকে সুন্দরভাবে খাপ খাওয়াইতে পারে না। তো আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি যে বিশ্ববিদ্যালয়ে থাকো না কেন, তুমি দেখবা যে তোমার সময়টা খুব দ্রুত চলে গিয়েছে। দেখবা যে ৫ বছর চলে গেছে, আমাদের তো মনে হয় সেদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমার বিশ্ববিদ্যালয় শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে? সেদিন কাউকে দেখছিলাম যে প্রথম বর্ষে ভর্তি হয়েছে, আজকে দেখি তার মাস্টার শেষ হয়ে গিয়েছে। চোখের পলকেই সব ঘটনা ঘটে যাবে। এই জন্য তোমাকে যেটা করতে হবে যে এই যে ৫টা বছর চলে যাবে, তুমি এই বিশ্ববিদ্যালয় থেকে চলে যাবা, তুমি আসলে কি অর্জন করছো এই বিশ্ববিদ্যালয় থেকে? তোমার যাতে বলার মতো অনেক কিছু থাকে, বিশ্ববিদ্যালয় থেকে আমি এই অর্জনগুলো করেছি। যদি তোমার বলার মতো অলরেডি তোমাদের হয়তো অনেকের ২-৩ মাস ৪ মাস চলে গিয়েছে, কারো ৬ মাস চলে গিয়েছে নিশ্চয়ই। তোমাকে যদি বলা হয় ৬ মাসে তোমার কি অর্জন, তোমাকে এটা বলতে পারতে হবে যে আমার এই অর্জনগুলো আছে ৬ মাসে। অন্যথায় তুমি দেখবা যে তোমার সময় এমনিতেই চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে কিন্তু বারবার সময়ের কথা বলেছেন। আল্লাহ তাআলা দেখবা যে অনেক সময় আল্লাহ তাআলা শপথ করেছেন যে ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। নানাভাবে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। কখন আল্লাহ তাআলা রাতের কসম খেয়েছেন যে ওয়াল্লাইলি ইজা ইয়াগশা, ঠিক আছে, রাতের শপথ। এভাবে করে আমরা অনেক জায়গায় কিন্তু দেখেছি। তো তোমার জীবনের বলা যায় যে তোমার ১০ ভাগের ১ ভাগ এই ৫টা বছর অথবা ৫-৬টা বছর যদি তোমার এখানে লাগে, তো এই জন্য এই সময়টা হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই সময়টাকে তোমরা কিভাবে কাজে লাগাচ্ছ, তোমার জীবনের হয়তো বা ১০ ভাগের ১ ভাগ সময় তুমি এই বিশ্ববিদ্যালয়গুলো কাটাবা, খুবই মূল্যবান একটা সময় তুমি এখানে কাটাবা। এই জন্য আমরা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, এখন আগামীর বাংলাদেশে অনেকগুলো জায়গা ছিল যে বাংলাদেশে অনেকগুলো অর্জন আছে, ঠিক আছে, অনেকগুলো অর্জনে তোমার কতটুকু ভূমিকা আছে। একটা সময় ছিল এরকম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ভূমিকা কতটুকু ছিল, এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল। জুলাই বিপ্লবের পরে কি এই প্রশ্ন আছে? আমরা একটা সময় ভাবতাম যে আমরা মনে হয় একটা প্রজন্ম তৈরি করতেছি যারা হচ্ছে উই হেট পলিটিক্স টাইপের, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রমাণ করে দিল যে মেবি সাম অফ আস উই হেট পলিটিক্স বাট উই আর পলিটিক্যালি কনসিয়াস। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা প্রমাণ করে দিল। বিগত ১৬ বছরে আমরা দেখেছি যখন আমাদের উপরে একটা ফ্যাসিবাদী রেজিম আমাদের উপরে ছিল, এই সময়টাতে দেখেছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ২টা মুভমেন্ট। তার মধ্যে একটা হচ্ছে ভ্যাট বিরোধী আন্দোলন, যেটা মূলত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করেছিল। আরেকটা গুরুত্বপূর্ণ আন্দোলন তোমরা সবাই জানো যে জুলাই বিপ্লব যেটা ছিল, জুলাই অভ্যুত্থান যেটা ছিল, এই অভ্যুত্থানে দেখেছি কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক বড় ভূমিকা রয়েছে। এবং আমরা এটা অনুসিদ্ধান্তে গিয়েছি। আগে যেমন শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলতে পারতো ৯০-এর আন্দোলন আমার, এরপরে ২০০৮-এর কোটা বিরোধী আন্দোলন আমার, এখন এই বলার সুযোগটা আসলে কারো নাই, কোনো মনোপলি নাই এখানে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক বড় একটা জায়গা আছে যে এখানে পলিটিক্যালি সচেতন একদল ছাত্র এবং ছাত্রী আছে। তোমাদের মধ্যে মেবি অনেকে হয়তোবা শিবিরের সাথে সম্পৃক্ত আছো তোমরা, অনেকে হয়তোবা নাই, অনেকে সামনের দিকে সম্পৃক্ত হইতে পারো। হও বা না হও, তোমাকে পলিটিক্যালি সচেতন হইতে হবে। আমরা যদি পলিটিক্যালি সচেতন হতে পারি তাহলে আমাদের মাথার উপরে যে কেউ যে কোনো কিছু ভাঙাই খেতে পারবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখবা যে আমাদেরকে বঞ্চিত করা হয়। যেমন এখনো অনেক কিন্তু কথা আছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত বেশি জীবন দিল এই আন্দোলনে, কিন্তু যখন সরকার গঠন হলো তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো উপদেষ্টা আসলে সেভাবে ছিল না। আমরা দেখলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ২-১ জন প্রতিনিধি, ঠিক আছে, যারা হচ্ছে কিছু সংস্কার কমিশনে তারা গিয়েছিল এবং তারা সেখানে কিছু গুরুত্বপূর্ণ অবদান রাখার চেষ্টা করেছে। তো এই জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো যে তোমরা আসলে পলিটিক্যালি যে কনসিয়াসনেস, এটা যদি তোমাদের মাঝে সবসময় থাকে, এটা যদি আমাদের ছাত্রদের মাঝে থাকে, আমাদের শিক্ষার্থীদের মাঝে থাকে, তাহলে আমার মনে হয় যে আমরা সামনের দিকে ভালো কিছু করার সুযোগ আছে। আমাদেরকে আরেকটা জায়গায় সচেতন হতে হবে, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ হয় এই উপমহাদেশের ভূ রাজনীতিটা
আমাদের খুব ভালোভাবে জানা প্রয়োজন। এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা যে কোনো জায়গায় সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারবো। তোমরা জানো যে বাংলাদেশ সুন্দর একটা সমৃদ্ধ একটা দেশ, কিন্তু আমাদের দেশের ডেভেলপমেন্ট হয় নাই কিছু কারণে। প্রচুর দুর্নীতি এখানে ছিল, এর বাইরে ছিল আমাদের অনেক হ্যাজিমনি এখানে কাজ করেছে বাংলাদেশকে দমায় রাখার জন্য। তোমরা দেখবা যে আমাদের বিগত 16 বছরে একটা দেশ আমাদেরকে নানাভাবে শোষণ করার চেষ্টা করেছে। তারা যদি আমাদেরকে আগামীতে আবারও শোষণ করতে চায়, তারা কি এটা পারবে? আমরা কি এটা দিব? তারা তো খুবই কনসাস। একটু আগে আমাদের মুতাসিম বিল্লাহ ভাই বলতেছিলেন যে তারা একটা ডক্ট্রিন তৈরি করেছে, ডক্ট্রিনটার নাম হচ্ছে নেহেরু ডক্ট্রিন, যেটার মূল কথা ছিল যে তারা হচ্ছে পুরো ভারতবর্ষকে তারা এক জায়গায় নিয়ে চলে আসবে। যত দেশ আছে তারা রাজনৈতিকভাবে তারা সচেতন থাকবে না, তাদের পলিটিক্যাল যে আলাদা একটা তাদের সার্বভৌমত্ব থাকা দরকার, এটা থাকবে না। এটা তারা এনশিওর করার চেষ্টা করছে। এই জন্য তোমরা দেখবা যে নেপালের অবস্থা একসময় খুবই খারাপ ছিল। ভুটান অলরেডি তাদের ইকোনমিক বলা যায় যে ওইখানে ইন্ডিয়ার ইকোনমিক সুপ্রিমেসি চলে। বাংলাদেশে বিগত 16 বছরে তোমরা দেখলা যে আয়না ঘরের ঘটনাগুলো কিন্তু সামনে আসলো, যে কিভাবে গুম করা হয়েছে, কিভাবে খুন করা হয়েছে। তোমরা যদি কেউ ডকুমেন্টারিটা দেখে থাকো তোমরা নিশ্চয়ই অনেকে বুঝতে পারবা। এরপরে আমরা দেখেছি 1948 সালে হায়দ্রাবাদ নামক একটা দেশ, এই দেশটাকে দখল করে ফেলা হয়েছে। আমরা অন্যান্য দেশগুলোর কথা আমরা আসলে বলতে পারি একই রকম জায়গায় আমরা ছিলাম। তো এই জন্য আমাদেরকে এখানে পলিটিক্যালি আমাদেরকে সচেতন হইতে হবে, আমাদের জিওগ্রাফি সহ অন্যান্য বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা বড় স্কোপ আগামীর দিনে সেটা হলো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সামনে অনেক অনেক আগায় যাবে। তোমরা খেয়াল করে দেখবা যে একটা সময় শুধুমাত্র র্যাঙ্কিংয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সামনে থাকতো, কিন্তু আগামীতে যেটা হবে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখানে সামনের দিকে চলে আসবে। অলরেডি অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় সামনের কাতারে চলে আসছে। কারণ হলো যে তুমি দেখবা যে বাংলাদেশের সরকারের যে ধরনের সিস্টেম, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, একজনের সাথে কথা হচ্ছিল, উনি বলতেছিলেন যে কোন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় কোন একটা নতুন ডিপার্টমেন্ট নিয়ে আসতে চাইছে তাদের ইউনিভার্সিটি। এটা নিয়ে আসার জন্য তাদের এত বেশি ব্যুরোক্রেটিক কমপ্লেক্সিটি, তাদের প্রায় 3 বছর লেগে গিয়েছে। অ্যাপ্লাই করছিল 3 বছর আগে, ইউজিসিতে এটা মানে অ্যাপ্রুভড হয়ে আস্তে আস্তে 3 বছর পার হয়ে গিয়েছে। ততদিনে এই সাবজেক্টের অনেক চাহিদা বেড়ে গিয়েছে এবং এটা অনেক দূর আগে গিয়েছে। আরো যদি 3 বছর আগে খুলতে পারতো তারা আগায় থাকতো, কিন্তু দেখা যাচ্ছে এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় পারে নাই, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় পারে নাই, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষে এটা আসলে সম্ভব। তো এই জায়গা থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগটা আসলে অনেক অবারিত সুযোগ। তো এই জন্য তোমরা যেহেতু একবারে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী, তোমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ইফোর্টের উপরে তোমার ইউনিভার্সিটি এবং তোমার দেশ মানে কোথায় যাবে এটা নির্ভর করতেছে তোমার ইন্ডিভিজুয়াল ইফোর্টের উপর। তুমি যদি সুন্দর ভালো হইতে পারো, ভালো পড়াশোনা করছো, ভালো তোমার গবেষণা আছে এবং তুমি দেশের সম্পদ হয়ে রূপান্তরিত হয়েছো, তার মানে এটা আলটিমেটলি বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তোমার বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা ভ্যালু অ্যাড হবে, অনেক বড় ভ্যালু অ্যাড হবে। তো এই জন্য আমি তোমাদেরকে এই জায়গাটাতে তোমাদেরকে একটু বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানাবো। আমরা যেহেতু নতুন একটি বিশ্ব ব্যবস্থায় বর্তমানে আমরা আছি, যে বিশ্ব ব্যবস্থায় আমরা দেখব যে অনেকগুলো স্কিল আছে, যে স্কিলগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য একবারে তোমার ফার্স্ট ইয়ারে তোমার যাতে জীবনটা যাতে সুন্দর গোছালো হয়, তোমার যাতে একটা পরিকল্পনা থাকে যে তুমি 5 বছরে কি কি অর্জন করতে চাও। লাইক এরকম হতে পারে যে তুমি প্রথম বর্ষে তুমি হচ্ছে ইংলিশ স্পোকেনটা খুব ভালোভাবে শিখবা, চমৎকারভাবে শিখবা। আমি জানি যে তোমাদের মধ্যে অনেকে নিশ্চয়ই এটাতে অনেক ভালো, তারপরে এটা ডেভেলপ করার সুযোগ তো আছে। এরপরে তোমাদের অনেকগুলো সফট স্কিলস আছে, আইটি স্কিলস আছে। প্রতি বছরে তোমার যদি এরকম হয়, তুমি মনে করো ডেটা সায়েন্সে পড়ো, তার মানে তুমি যে ধরনের স্কিলগুলো তোমার দরকার, এই স্কিলগুলো তুমি অর্জন করার চেষ্টা করো। তোমরা সবাই একটু লেখালেখি করার চেষ্টা করো, ঠিক আছে? যে কোনো বিষয়ে একটু লেখালেখি করার চেষ্টা করবা, মাঝে মাঝে পত্রিকায় লেখার চেষ্টা করবা, কোন একটা ইস্যু নিয়ে, সামাজিক কোন একটা ইস্যু নিয়ে, ভালো কোন একটা ইস্যু নিয়ে তোমার যে মতামত আছে এই মতামতটা তুলে ধরার চেষ্টা করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা এমন একটা জায়গায় আছি, এখন হচ্ছে মানে এআই এর যুগে আমরা আছি। আমরা সবাই নিশ্চয়ই
চ্যাট জিপিটি অথবা ডিপসিক এগুলো আমরা ব্যবহার করি, কিন্তু এটা আরো কিভাবে ইফেক্টিভলি ব্যবহার করা যায়। এই জন্য তুমি এরকম হতে পারে যে তুমি একটা সময় দাও, ঠিক আছে, তোমার প্রতিদিনের একটা সময়, আধা ঘন্টা অথবা 1 ঘন্টা তুমি এটাতে একটু সময় দাও, আমি এটা একটু শিখি, নতুনভাবে শিখি কিভাবে এটা আমার একাডেমিক লাইফের সাথে এটা আমার মানে অ্যাকোমোডেট করা যায়, আমার একাডেমিতে কিভাবে এটা আমাকে হেল্প করতে পারে, এর বাইরে অন্যান্য জায়গায় কিভাবে আমাকে হেল্প করতে পারে। সর্বোপরি তোমাদের জন্য একটা বিষয়, আমাদের ক্ষেত্রে আমরা তো আল্লাহর কাছে একটা দোয়া করি, আমরা আসলে একটা সুন্দর বাংলাদেশ মনে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এটাই শিখাইছে যে রব, একটা দোয়া, যে এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন, প্রত্যেকটা সময় উনি করতেন। দোয়াটা হলো যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দোয়াটার অর্থ কি কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা? যে কেউ? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেকে পারবা তোমরা। এটা হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করো। ঠিক আছে, আল্লাহ তাআলা এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি করতেন এই দোয়াটা। তো এই জন্য আমাদেরকে গড়ে তুলতে হবে দুনিয়া এবং আখিরাতে সুন্দর মানুষ হিসেবে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দুনিয়ায় অনেক কিছু হয়ে গেলাম, অনেক বড় বড় জায়গায় চলে গেলাম, আমি প্রধানমন্ত্রী, এরপরে বড় গবেষক, অনেক কিছু হয়ে গেলাম, কিন্তু আমার আসলে আখিরাতটা শূন্য। তাহলে কি আমার কোনো অর্জন আছে? আমার কিন্তু কোনো অর্জনই থাকে না। তো এই জন্য ইসলামের ছাত্র শিবির মূলত এটাই চাওয়া যে তোমরা দুনিয়া এবং আখিরাতে খুবই ভালো জায়গায় যাও, সে প্রত্যাশা রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।